হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশে যে সেন্টেন্স ফিলার্স হয় সেই সেন্টেন্স ফিলার্সের প্রশ্ন উত্তর নিয়ে। এখানে তোমরা ইংলিশের যে ওয়ার্ড ভোক্যাব অর্থাৎ কোনটা ওয়ার্ড প্রপারলি সুইটেবল হবে সেন্টেন্স হিসেবে সেটা তোমরা শিখতে পারবে। তার সাথে সাথে আমাদের যে ইংলিশ ভোকাবুলারির যে সেইনম অ্যান্টোনিম আকারে সিরিজ চলছে সেটা তো চলতেই থাকবে। তার সাথে সাথে আমরা এইভাবে আমাদের যেগুলো গ্রামার মানে পয়েন্টের উপর প্রশ্ন হয় সেই পয়েন্টগুলোকে আমরা কিন্তু এভাবে শিখতে পারবো। তো চলো দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আর যারা যারা এই চ্যানেল নতুন আসছো, আমাদের যে ইংলিশ ভোকাবের যে সিরিজ চলছে সেই সিরিজটাকে অবশ্যই ফলো করো। তার সাথে সাথে আমাদের এই যে যেগুলো ক্লাস দেওয়া হবে, ইংলিশ ফিলার্স হোক, অ্যারোর হোক, হ্যাঁ, তারপরে সেন্টেন্স রিপ্লেসমেন্ট, এগুলো সবগুলো আমি তোমাদেরকে এক এক করে দিব। হুম, তো চলো শুরু করি। প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট অপশন, অর্থাৎ এখান থেকে আমাদের সঠিক অপশনটা বেছে নিতে হবে। দ্য কমিটি মিটস অন মানডে ড্যাশ দ্য ফাইনাল ডিসিশন উইল বি অ্যানাউন্স। কমিটির যে মিটিং সেই মিটিংটা কবে হয়? সোমবার হয়। সোমবারের পরে যখন মিটিংটা হয়ে যায় তারপরেই কি ফাইনাল ডিসিশনটা আমাদের অ্যানাউন্স করা হয়। তো এক্ষেত্রে আমরা কোনটাকে ব্যবহার করব? হোয়ার আপন, অ্যাট দেন, নাকি হোয়েন, নাকি অন হুইচ? তো সবার আগে দেখলে যদি দেখা যায় তাহলে হোয়েন এর দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে হোয়েন তো হচ্ছে সময়কে উল্লেখ করা, এখানে তো দিনকে উল্লেখ করা হয়েছে অন মানডে। তাহলে এই ক্ষেত্রে আমরা হোয়েনটাকে বাদ দিতে পারি, ঠিক আছে, এটাকে আমরা বাদ দিলাম। আর অন হুইচ এইভাবে যে দুটো ফ্রেজ আছে, দ্য কমিটি মিটস অন মানডে ড্যাশ দ্য ফাইনাল ডিসিশন উইল বি অ্যানাউন্স, এই যে দুটো ফ্রেজকে অন হুইচ এইভাবে মানে এখানে মানানসই হচ্ছে না। তোমরা যদি ক্লজ পড়েছো তাহলে বুঝতে পারবে অন হুইচ একটা নির্দিষ্ট অবজেক্টকে উল্লেখ করা হয়। এখানে অন হুইচটা মানানসই হচ্ছে না, তাই এটাকে আমরা বাদ দেব। এরকম দুটো যখন কর্মানুসারে ঘটনা ঘটে, দুটো যদি ক্রমানুসারে ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমাদের হোয়ার আপনটা বেশি করে সুইটেবল। তাহলে এখানে সঠিক উত্তর হবে হোয়ার আপন। তাহলে মনে রাখবে, যখন দুটো ঘটনা ক্রম অনুসারে হয়, ঠিক আছে, এখানে দুটো ঘটনা হচ্ছে ক্রম অনুসারে। কি কি? একটা হচ্ছে দ্য কমিটি মিটস অন মানডে, কমিটিটার যে মিটিং সেটা মানডেতে হবে, তারপরেই যে ফাইনাল ডিসিশনটা অ্যানাউন্স হবে, ঠিক আছে। এটাই তো বলেছে। এরকম যদি দুটো ক্রম অনুসারে ঘটনা ঘটে, তখন দুটো বা তার বেশি, তখন আমরা ওই হোয়ার আপনটা ইউজ করি। তাহলে হোয়ার আপন কোথায় ইউজ করব? বা দুটো ঘটনা যদি কর্ম অনুসারে ঘটে তখন কি ব্যবহার করব? আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই একটা ইম্পর্টেন্ট রুলস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে অনলি এ কমপ্লিট প্যারাডিজম শিফট ক্যান ড্যাশ দ্য ডিপলি এন্ট্রেন্সড বিউরোক্রেটিক ইনার্টিয়া। এই যে তোমরা সেন্টেন্সটা দেখছো, হয়তো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, আমি এটার বাংলা বলি, তারপরে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কোনটা হবে সেটা আমি বলবো। ঠিক আছে, চলো তাহলে আগে আমরা এর বাংলাটা দেখি। ঠিক আছে, এখানে বলেছে অনলি কমপ্লিট প্যারাডিজম শিফট। এই যে প্যারাডিজম শব্দটা, এটার বাংলা কি? এর বাংলা হচ্ছে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টান্ত, মানে চিন্তাধারা। তাহলে প্যারাডিজম শিফট, শিফট মানে পরিবর্তন, তাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেটা কমপ্লিট, হ্যাঁ, তাহলে শুধুমাত্র কমপ্লিট একটা পূর্ণ যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ক্যান, ক্যান মানে পারে, সে কি পারে? ড্যাশ দ্য ডিপলি এন্ট্রেন্সড বিউরোক্রেটিক ইনার্টিয়া। এই যে ডিপলি এন্ট্রেন্সড, ডিপলি মানে অত্যন্ত গভীরে, বা শক্তভাবে যেটা প্রতিষ্ঠিত, বিউরোক্রেটিক ইনার্টিয়া, আমলাতান্ত্রিক যে নিষ্ক্রিয়তা, যে পরিবর্তন, সেই পরিবর্তনের মেজাজটা সে কি করতে পারে সেটাকে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে দেখো, এখানে এই যে ব্ল্যাঙ্কসের সামনে ক্যান রয়েছে, অর্থাৎ আমাদের এখানে যে শব্দটা ব্যবহার হবে সেটাকে ভার্ব হতে হবে। ঠিক আছে, ভার্ব হতে হবে। তোমাদেরকে বলে রাখি, অপশন ডি এ যেটা দেখতে পাচ্ছ পারসুয়েশন, পারসুয়েশন এটা একটা ভার্ব নয়, এটা একটা নাউন। ঠিক আছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে
প্ররোচনা বা অনুরোধ, ঠিক আছে, প্ররোচনা বা অনুরোধ। যেহেতু আমাদের এখানে ক্যান রয়েছে, এখানে আমরা নাউন বসাতে পারবো না, তাই এটাকে আমরা এইভাবে সরাসরি বাদ দিতে পারি। তারপরে দেখো অপশন সি এ রয়েছে ডিসইলুশন। ডিসইলুশন মানে হচ্ছে মোহভঙ্গ করা। তাহলে মোহভঙ্গ করে এখানে কোন মোহভঙ্গ হবে? হ্যাঁ, যে আমাদের প্যারাডিজম রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটার কি মোহভঙ্গ হবে? না, এখানে তো সেরকম মোহভঙ্গের কোনো উল্লেখ আমরা দেখতে পাচ্ছি না, এটা আমাদের তো সুইটেবল হচ্ছে না, তাহলে এইটা আমাদের বাদ যাবে, ঠিক আছে। এরপরে দেখো অপশন এ ডিসকারেজ। ডিসকারেজ, ডিসকারেজ মানে কি? কারেজ মানে উৎসাহিত করা, তাহলে ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা। তাহলে আমাদের নিরুৎসাহিত করবে? না, নিরুৎসাহিত তো করবে না। হ্যাঁ, সঠিক উত্তর হবে আমাদের অপশন বি ডিসলজ, ঠিক আছে, এটাও বাদ যাবে যেহেতু আমাদের উৎসাহিত বা নিরুৎসাহিত করবে না। ডিসলজ, ডিসলজ মানে কি? ডিসলজ মানে হচ্ছে কোনো কিছুকে তার নির্ধারিত স্থান বা অবস্থান থেকে সরিয়ে দেওয়া। তাহলে বুঝতে পারছো, এই যে এটাকে কি করতে পারবে, সে সরিয়ে দিতে পারবে, ঠিক আছে, বা উপড়ে ফেলতে পারবে, ঠিক আছে। এই যে বিউরোক্রেটিক ইনারটিয়া আছে, অর্থাৎ আমলাতান্ত্রিক যে আহ, আমলাতান্ত্রিক কি বলবো এটাকে, নিষ্ক্রিয়তা বলা হয়, ঠিক আছে। চলো এটাকে পরিবর্তন করতে পারবে, অর্থাৎ উপড়ে ফেলতে পারবে। তাহলে সেখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডিসলজ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে neither the project lead the team members were prepared for the audit। হ্যাঁ, মানে প্রজেক্টটাকেও লিড করা হচ্ছে না, আর যে টিম মেম্বারগুলো কি প্রস্তুত ছিল না এই অডিটটার জন্য, ঠিক আছে। তাহলে এটাও না ওটাও না, এরকম ক্ষেত্রে আমাদের নাইদার আর নর ব্যবহার করা হয়। এটা খুব একটা কঠিন নয় তোমাদের কাছে, আশা করি তোমরা সবাই জানো যে আইদার এর সাথে অর ব্যবহার হয়, নাইদার এর সাথে নর ব্যবহার হয়, ঠিক আছে। যখন আমরা এটাও নয় ওটাও নয় এরকম সিচুয়েশন বোঝাই, তখন আমরা নাইদার নর ব্যবহার করেছি। আর এখানে নাইদার যেহেতু দেয়া রয়েছে, অর্থ আসবে না, নরই আসবে, ঠিক আছে। সঠিক উত্তর অপশন বি নর। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সো ফ্রাগেল ড্যাশ দ্য টক্স দ্যাট ওয়ান ডিসক্লোজার কুড সাবোটেজ দ্যাম। এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, স্টার্টিং হয়েছে শো দিয়ে, ঠিক আছে, শো ফ্রাগেল। আচ্ছা, এখানে যে ব্ল্যাঙ্কসটা দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কসে কি বসাতে হবে বলো তো? এখানে দেখো, এখানে বি ভার্ব বসাতে হবে আমাদের, ঠিক আছে। বি ভার্ব কি হিসেবে বসে? আমরা সাবজেক্ট হিসেবে মানে ব্যবহার করি। তাহলে আমাদের সেন্টেন্সটার যে অর্থটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আমরা যদি সাবজেক্টটা পেয়ে যাই, হ্যাঁ, তারপরে টেন্সটা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা এই বি ভার্বের ব্যবহারটা করতে পারবো। তাহলে সাবজেক্টে কি শো ফ্রাইগেল? না, এটা সাবজেক্ট নয়, তাহলে এটা কি? আর এখানে কোন নিয়মটা প্রয়োগ করা হয়েছে? এখানে ইনভার্সন নিয়ম প্রয়োগ করা হয়েছে। শো প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, শো প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব চলে আসবে, ঠিক আছে, তারপরে চলে আসবে কি, তারপরে আসবে আমাদের সাবজেক্ট। এইভাবে এটা নিয়ম প্রয়োগ করা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সাবজেক্ট আমাদের হচ্ছে দ্য টক্স, ঠিক আছে, দ্য টক্স। তাহলে টক্স তো এখানে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আমরা আর ব্যবহার করি, ওয়ার ব্যবহার করি, ইজ ব্যবহার হবে না, ওয়াজ ব্যবহার হবে না। হ্যাঁ, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ বা ওয়াজ ব্যবহার করি। এবার আমরা আর বসাবো না ওয়ার বসাবো, সেটা ডিপেন্ড করে সেন্টেন্সের টেন্সের উপর। দেখো এখানে এই অংশে, এই যে এই অংশটা দেওয়া রয়েছে কুড সাবোটেজ দ্যাম। তাহলে কুড, কুড কখন ব্যবহার হয়? প্রেজেন্ট টেন্সের সম্ভাবনার ক্ষেত্রে। তাহলে প্রেজেন্ট টেন্সের সম্ভাবনার ক্ষেত্রে অর্থাৎ ওয়ার্ডটা হবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই আমরা কখনো গ্রামারের ফ্ল্যাশ করব, কখনো আবার ওই ভোকেবের ফ্ল্যাশ করব, এভাবে কিন্তু আমাদের গ্রামার আর ভোকেব দুটো একসাথে নিয়ে চলবো, ঠিক আছে। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে হার অ্যানালাইসিস ওয়াজ ড্যাশ দ্যান ইমপ্রেসিভ, ইট ওয়াজ নিয়ারলি রেভেলেটরি। তার যে অ্যানালাইসিসটা সেটা ছিল কিরকম? সেটা ছিল ইমপ্রেসিভ। শুধু ইমপ্রেসিভ বললে হবে না, ইট ওয়াজ নিয়ারলি রেভেলেটরি।
রেভেলেটরি মানে কি? রেভেলেটরি মানে হচ্ছে রূপান্তরকামী, একটা আলাদা নতুন নিবে, মানে রেভুলেশন করবে, এরকম একটা তার অ্যানালিসিসটা ছিল। তাহলে দুটো যে আমাদের ফ্রেজ, সেই দুটো ফ্রেজে কি বুঝতে পারছি আমরা? তার অ্যানালিসিসটার গুণাগুণ বলা হচ্ছে। হ্যাঁ, দুটো গুণ একই রকম, অর্থাৎ শুধু যে ইমপ্রেসিভ নয়, ইমপ্রেসিভ থেকে আরো বেশি, এটা একদম প্রায় রেভেলেটরির মতো, সেটা বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে আমরা লেস ব্যবহার করতে পারবো না। লেস ব্যবহার করলে কি ভুলটা হবে বলতো? লেস ব্যবহার করলে আমাদের এখানে অর্থ দাঁড়ায় যে তার যে অ্যানালিসিসটা সেটা লেস দেন ইমপ্রেসিভ, অর্থাৎ ইমপ্রেসিভ ছিলই না। তাহলে সেন্টেন্সটার অর্থই বদলে দিচ্ছে, আমরা অর্থ বদলাতে পারবো না, আমাদেরকে অর্থ একই রকম রাখতে হবে, তাই আমরা লেসটা ব্যবহার করতে পারছি না। ঠিক আছে, এবার যদি আমরা আদার ব্যবহার করি, ঠিক আছে, আদার ব্যবহার করি, তাহলে যে ভুলটা হবে যে যখন তুলনা করা হয় তখন কিন্তু আমরা আদারের ব্যবহার করি না, আদার দিয়ে কোনো কিছুর তুলনা বা মাত্রা বলা হয় না, তাই আমরা আদার এখানে বসাতে পারবো না। হ্যাঁ, রেদার, রেদার এর সরাসরি মানে পরে দেন বসানো ভুল। ঠিক আছে, মানে রাদার দেন যদি একসাথে বসিয়ে আমরা তুলনা করি সেটা কিন্তু আমাদের ভুল হয়। ঠিক আছে, এর পরিবর্তে আরেকটা আলাদা ফ্রেজ যেটা হচ্ছে ইনস্টেড অফ। তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি আমি। ইনস্টেড অফ এই ফ্রেজটা ব্যবহার হয়। ঠিক আছে, হ্যাঁ, রাথার দেন ব্যবহার হয় না, রাথার দেনের জায়গায় কি ব্যবহার হয়? ইনস্টেড অফ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোর। ঠিক আছে, তার অ্যানালাইসিসটা কি ছিল? মোর দ্যান ইমপ্রেসিভ, মানে ইমপ্রেসিভ থেকে আরো বেশি ছিল, এটা প্রায় প্রায় রেভুলেটরির মতো ছিল, তাহলে সঠিক উত্তর অপশন বি, মোর। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, দ্য স্পিকারস এক্সপ্লেনেশন ওয়াজ সো প্যাকড উইথ টেকনিক্যাল জার্গন দ্যাট ইট ভেরিড ইনটু ড্যাশ। এই যে বক্তার যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা কি ছিল? সো প্যাকড উইথ টেকনিক্যাল জার্গন, অর্থাৎ টেকনিক্যাল জার্গন মানে হচ্ছে কারিগরি পরিভাষায়, কারিগরি পরিভাষায় সো প্যাকড ছিল। প্যাকড মানে কি? পরিপূর্ণ, একদম পরিপূর্ণ ছিল। দ্যাট ইট ভেরিড ইনটু, ভেরিড ইনটু মানে কি? ভেরিড মানে হচ্ছে মোড় নেওয়া, মানে অন্যদিকে চলে যাওয়া, একটা মোড় নেওয়া, ঘটনাটা যেটা বা কোনো কিছু মোড় নেয় সেটাকে বলবো আমরা ভেরিড। তাহলে ভেরিড ইনটু, এবার কোন দিকে ভেরিড হয়েছে সেটাকে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, সেন্টেন্সটা পড়ে আমাদের এক্স্যাক্টলি কোনটা হবে সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু এখানে গ্রামার টেকনিকটা যদি তোমরা জানো তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। কিরকম? দেখো এখানে শেষে কি হয়েছে? ইনটু, ইনটুর পরে, ইনটু তো কি আমাদের প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কিন্তু আমরা কি বসাই? নাউন বসাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যেটা নাউন হবে সেটাই কিন্তু এখানে বসবে। ওপলাসেন্ট, ওপলাসেন্ট এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে উম, দুধে আলতা রঙের বা দুর্ভাগ্য, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের কি বসাতে হবে? নাউন বসাতে হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই এটা আমাদের বসানো যাবে না। অপশন বি, অপশন সি রয়েছে পোয়াসিয়াস। পোয়াসিয়াস এর অর্থ কি? পোয়াসিয়াস অর্থ হচ্ছে ঘাস সংক্রান্ত বা তৃণজাতীয়, তাহলে এটাও আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটাও অ্যাডজেক্টিভ, তাহলে এটাও আমাদের বাদ যাবে। ঠিক আছে, আমাদের নাউন বসাতে হবে। ওপাকিউ, ওপাকিউ এর বাংলা অর্থ হচ্ছে অস্বচ্ছ বা দুর্বাধ্য। অস্বচ্ছ বা দুর্বাধ্য, এটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, তাই এটাও যেহেতু অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটাও যেহেতু অ্যাডজেক্টিভ, এটাও আমরা বাদ দেব। সঠিক উত্তর হবে অপশন এ, অপাসিটি। তাহলে এখানে এই সেন্টেন্সটা আমরা পড়লাম, যখন বাংলা অর্থ যখন বের করলাম তখন কিন্তু আমাদের কোন শব্দটা সঠিক হবে বা কোন রকম শব্দ আসবে কোনো রকম আইডিয়া আসলো না, কিন্তু যখন আমরা গ্রামার টেকনিকটা ইউজ করলাম তখন আমাদের বোঝা গেল যে এখানে তো প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, আমাদের মানে
অ্যাডজেক্টিভ বসবে না, সেখানে নাউন বসাতে হবে। তাহলে নাউনের জায়গা আছে, তাহলে এখানে নাউন শুধু একটাই আছে, অপশন এ, ওপাসিটি, এই শব্দটাই বসবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। এইভাবে আমাদের কিন্তু করতে হবে। তাহলে মনে রাখবে, যখনই দেখবে যে ব্ল্যাঙ্কের আগে কোনো প্রিপোজিশন রয়েছে, তাহলে সেই ব্ল্যাঙ্কটাতে আমরা অবশ্যই নাউন বসাবো। ঠিক আছে, আশা করি তোমাদের মনে থাকবে। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, had rebuttal all the police did not dash the core issue raised by the opposition। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি হবে বলতো? হার রিবেটাল, রিবেটাল মানে কি? রিবেটাল মানে হচ্ছে যুক্তি, প্রতিযুক্তি, ঠিক আছে, খণ্ডন যুক্তি। খণ্ডন যুক্তি বলতে, খণ্ডন যুক্তি বলতে আমরা সেটাকে বলতে পারবো কোনো কিছু বিষয়কে রাখা হলো, সেটা নিয়ে কেউ যুক্তি দেখালো, আবার সেটারই পাল্টা যখন সেগুলোকে যুক্তি দিয়ে দিয়ে বলা হয়, সেটাই হবে আমাদের খণ্ডন যুক্তি বা রিবেটাল। তাহলে তার খণ্ডন যুক্তিটা কি ছিল? অল দ্য পলিশড, পলিশ মানে হচ্ছে মার্জিত, খুব সুন্দর, যদিও সুন্দর ছিল, ডিড নট পারেনি, কি করতে পারেনি, দ্য কোর ইস্যু রেজ বাই দ্য অপোজিশন, হ্যাঁ, যেটা মূল বিষয় ছিল, মূল সমস্যা ছিল, হ্যাঁ, সেটার যেটা বিরোধীদের দ্বারা উত্থাপিত করা হয়েছিল, সেটাকে করতে পারেনি। কি করতে পারেনি? ডিপ্রেস, ইলিউড, সার্কুমভ্যান্ট, অ্যাড্রেস। কি হবে? চলো সবগুলোকে আমরা এক এক করে চেক করি। আচ্ছা, চেক করার আগে এখানে দেখে নাও, এখানে আমাদের কি দিয়ে শেষ হয়েছে? ব্ল্যাঙ্কের আগে রয়েছে ডিড নট, ঠিক আছে, অর্থাৎ ডু ভার্বের ব্যবহার হয়েছে, ডু ভার্ব প্লাস নেগেটিভ ওয়ার্ড নট লেগেছে, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স করার জন্য নটকে নিয়ে আসা হয়। তারপর যদি আমাদের ভার্বকে বসানো হয়, তাহলে সেই ভার্বটা কিন্তু ভার্ব ওয়ান হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা ভার্ব ওয়ানও পাই, তাহলে ভার্ব ওয়ান বসায় দিতে পারি। চলো আগে আমরা দেখি ভালোভাবে চেক করে। তাহলে এই যে নিয়মটা তোমরা শিখলে, ডু ভার্বের পর সবসময় ভার্ব ওয়ান থাকে, তাহলে এটাও তো আমাদের কাজে লাগবে, লাগবে তো? আর পারবে তো এভাবে? যদি ডু ভার্ব থাকে, ডু ভার্বের পর ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেখানে আমরা ভার্ব ওয়ান বসাবো। চলো এবার দেখে নাও, অপশন বি রয়েছে ডিপ্রেস। ডিপ্রেস মানে কি? হতাশ করা। কেউ একটা ইস্যু রাখলো, ঠিক আছে, বিরোধীরা ইস্যু রেখেছে, সেটা নিয়ে কেউ রিবেটাল করছে, সেই রিবেটাল কি করবে? হতাশ করবে, হ্যাঁ, সেটাকে ভালোভাবে গুছিয়ে এখানে পলিশ বলেছে, তার রিবেটালটা পলিশ করা ছিল, অর্থাৎ সুন্দর ছিল। তাহলে কেউ যদি খুব সুন্দরভাবে এটাকে খণ্ডন যুক্তি দেয়, তাহলে সেই খণ্ডন যুক্তিটা বিরোধীদের যে ওঠা ইস্যু, সেই ইস্যুটাকে নিয়ে হতাশ করবে না, ডিপ্রেস করা তো যাবে না এখানে, তাই এটা আমাদের হবে না। আচ্ছা, এটা আমাদের হবে না, হ্যাঁ, এইখানে দিচ্ছি। তাহলে ডিপ্রেস বাদ গেল। অপশন সি দেখো, ইলিউড। ইলিউড মানে কি? ইলিউড মানে হচ্ছে প্রতারিত করা বা বিভ্রান্ত করা। তাহলে প্রতারিত করা বা বিভ্রান্ত করা, কেউ খুব সুন্দরভাবে রিবেটাল করবে, অর্থাৎ প্রতিযুক্তি দেবে, সেটা কি বিরোধীদের যে ইস্যুটা, সেটাকে নিয়ে বিভ্রান্তি করবে না, যদি সেই রিবেটালটা সুন্দর না থাকতো, ঠিক আছে, এই পলিশ করা না থাকতো। বুঝতে পারছো, এখানে পলিশ বলেছে, তার মানে কি, তার যে যুক্তিটা ছিল, প্রতিযুক্তিটা ছিল, সেটা কিন্তু সুন্দর ছিল। তাহলে সুন্দর যে এটা যুক্তি, সেটা কি বিভ্রান্তি করবে? না, সেটা বিভ্রান্তি করবে না, তাই ইলিউড এখানে আমাদের বাদ যাবে, ঠিক আছে। ইলিউড মানে হচ্ছে প্রতারিত করা বা বিভ্রান্ত করা। তাহলে এখানে প্রতারিত করার মতো কিছু নাই, আর বিভ্রান্ত করার মতো কিছু নাই, ঠিক আছে। তারপরে অপশন ডি রয়েছে সার্কুমভ্যান্ট। সার্কুমভ্যান্ট মানে কি? এড়িয়ে যাওয়া বা কৌশল করে এড়িয়ে যাওয়া। কেউ যুক্তি দিয়ে কোনো কিছু বলল বা কোনো বিষয়কে উত্থাপন করলো, সেই বিষয় উত্থাপন করার পর কেউ যদি সেটাকে নিয়ে রিবেটাল করে, অর্থাৎ প্রতিযুক্তি দেখায়, তাহলে প্রতিযুক্তি দেখালে সে কি সেটা, যে ইস্যুটা, সেটা কি সেই ইস্যুটাকে কি সে এড়িয়ে চললো? না, এড়িয়ে চলেনি, কারণ পলিশ বলা আছে, ঠিক আছে। এই শব্দটা কতটা গুরুত্ব মানে সেন্টেন্সে, বুঝতে পারছো? এটার জন্য আমরা এইগুলোকে বাদ দিতে পারছি।
ঠিক আছে, তাহলে সার্কামভ্যান্ট মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। সে তার পলিশ করা রিবেটাল ছিল, যুক্তিটা খুব সুন্দর ছিল। তাহলে খুব সুন্দর যুক্তি যদি কেউ দেয় তাহলে সেটাকে কি এড়িয়ে যাচ্ছে? বিরোধীদের যে ইস্যুটা ছিল, কোর ইস্যুটা ছিল, সেটাকে কি সে এড়িয়ে যাচ্ছে? না, এড়িয়ে সে যায়নি। হুম, পলিশ যদি শব্দটা না থাকতো তাহলে আমরা ভাবতাম যে তার যে যুক্তিটা, সেই যুক্তিটা হয়তো সুন্দর নাও থাকতে পারে, কিন্তু তার সুন্দর যুক্তিটা ছিল, সেহেতু সে সেখান থেকে এড়িয়ে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে সার্কামভেন্ট করছে না। আর এখানে রয়েছে অপশন এ তে অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস মানে হচ্ছে মোকাবিলা করা, সমাধানের চেষ্টা করা বা আলোচনা করা। তাহলে তার যে প্রতিযুক্তিটা ছিল, খণ্ডন যুক্তিটা ছিল, সেটা কি করছিল? সেটা খুব সুন্দরও ছিল, কিন্তু পারেনি কি করতে? মোকাবিলা করতে বা সমাধানের চেষ্টা করতে বা আলোচনা করতে। কার? সেই যে বিরোধীদের যে ইস্যু ছিল, সেই ইস্যুটাকে যথাযথভাবে করতে পারেনি। মানে সে খুব সুন্দরভাবে প্রতিযুক্তি দেখিয়েছে, কিন্তু বিরোধীদের যে মূল বিষয় বা মূল সমস্যা ছিল, সেই মূল সমস্যাটাকে সে মোকাবিলা করতে পারেনি। এরকমই হয় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তোমরাও অনেক ক্ষেত্রে হয়তো এরকম সিচুয়েশনে পড়েছো, ভালোভাবে যুক্তি দেখালেও সেটার যে বিরোধী ছিল বা অন্য কেউ যেটা উত্থাপন করেছিল সেটাকে সন্তুষ্ট করতে পারেনি বা মোকাবিলা করতে পারেনি। ঠিক এখানে আমাদের অপশন এ হবে অ্যাড্রেস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, দ্য রিসার্চার ফাউন্ড দ্য কোরিলেশন টু বি ড্যাশ উইক টু সেভ পলিসি। দ্য রিসার্চার মানে কি? রিসার্চার মানে হচ্ছে গবেষকগণ। তাহলে গবেষকগণ ফাউন্ড মানে খুঁজে পেয়েছে বা দেখেছে, দ্য কোরিলেশন মানে কি? পারস্পরিক সম্পর্ক, টু বি ড্যাশ উইক, এতটাই দুর্বল দেখেছে যে টু সেভ পলিসি, যে নীতি আছে, পলিসি আছে, সেই পলিসিটা প্রণয়নে উপযুক্ত নয়। ঠিক আছে, তাহলে আমাদের খুব বেশি এখানে আমাদের দেখতে পেয়েছে এই যে রিসার্চারগুলো রয়েছে তারা। এবার অপশন এ যদি দেখি আমরা, তাহলে অপশন এ রয়েছে এক্সট্রিমলি ভেরি। তাহলে এক্সট্রিমলি ভেরি এইভাবে ইংরেজিতে ব্যবহার নেই। শুধুমাত্র যদি এক্সট্রিমলি থাকতো, এই ভেরিটা যদি না থাকতো, তাহলে কিন্তু অপশন এ হতে পারত। কিংবা এই এক্সট্রিমলি যদি না থাকতো, শুধুমাত্র ভেরি যদি থাকতো, ঠিক আছে, শুধুমাত্র যদি ভেরি থাকতো, তাহলে কিন্তু আমাদের এটা ব্যবহার হতো। তোমাদের এটা মনে হতেই পারে খুবই দুর্বল এরকম একটা সেন্স দিচ্ছে যেহেতু, তাহলে এক্সট্রিমলি ভেরি বসাই, কিন্তু এক্সট্রিমলি ভেরি একসাথে কখনো বসে না, শুধু একটা একটা করেই বসে। ঠিক আছে, ইংরেজিতে এরকম ব্যবহার নেই, এক্সট্রিমলি ভেরি এইরকম ব্যবহার নেই, তাই এখানে এটা হবে না। ঠিক আছে, অপশন ডিতে চলে যাই, শো। অপশন ডিতে রয়েছে কি? শো। তাহলে এখানে যদি আমরা শো বসাই, তাহলে আমাদের শেষ অংশে, এই যে সেন্টেন্সটার বাকি অংশে কোথাও না কোথাও আমাদের ড্যাটের প্রয়োজন ছিল। ঠিক আছে, হ্যাঁ, এখানে যদি এরকম হতো, শো উইক দ্যাট ইট কুড নট সেভ পলিসি থাকতো, তাহলে আমরা শো ব্যবহার করতে পারতাম। যেহেতু এরকম নাই শেষ অংশে, তাহলে আমরা শোটাকেও বাদ দিতে পারি। এবার চলে যাই আমরা অপশন সি এ, অ্যাজ ইট ইজ কেন এখানে হবে না? অ্যাজ ইট ইজ এখানে কেন হবে না? কারণ এটা হচ্ছে একটা ইডিয়ম বা ফ্রেজ, যেটাই বলো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কিংবা যেমনটা আছে সেভাবেই। যেমনটা আছে সেভাবেই, এখানে তো যেমনটা আছে সেভাবেই তো বোঝাচ্ছে না, এটা কোনো অর্থ দিচ্ছে না, সেন্টেন্সটাকে কোনো মিনিংফুল বানাচ্ছে না, তাহলে এইটা এই হিসেবে বাদ যাবে। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন বি, টু। এই যে টু, টি ডাবল ও টু, তারপরে ডট 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 ডট, তারপরে আবার টি সিঙ্গেল ও টু। এই স্ট্রাকচারটা কখন ব্যবহার হয় বলো তো? এই স্ট্রাকচারটা ব্যবহার হয় ঠিক তখন যখন আমাদের এমন কিছু বোঝাতে হয় যে
যে তা সম্ভবই নয়। হ্যাঁ, এই টু ডট ডট টু, ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা ব্যবহার এমন কোনো অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় যেখানে নেতিবাচক বা অসমর্থার অর্থ প্রকাশ পায়। অসমর্থতার অর্থ প্রকাশ পায়, সেইখানে আমাদের এইরকম স্ট্রাকচারটাই ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমরা অসমর্থ তো পারছি, ঠিক আছে, এত কোরিলেশন দেখতে পেয়েছে যেটা ওই পলিসিটাকে প্রণয়নে অসমর্থ। তাহলে এরকম অর্থে আমরা TOO ডট 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 টু এটা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তাহলে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, তোমরা এটাও কিন্তু শিখে রাখবে। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে হার রিজনিং সাউন্ডেড পারসুয়েসিভ ড্যাশ ইট রিল্ড অন ওল্ড ফিগার্স। তার যে রিজনিংটা ছিল, অর্থাৎ যে যুক্তিটা ছিল, যুক্তিটা কি সাউন্ডেড পারসুয়েসিভ, পারসুয়েসিভ মানে বিশ্বাসযোগ্য, শুনতে বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। ড্যাশ ইট রেইলড অন, ইট রেইলড অন মানে হচ্ছে নির্ভর করা, তাহলে এটা নির্ভর করেছিল কোথায়? অন ওল্ড ফিগার্স, পুরনো যে তথ্য বা পুরনো যে সংখ্যান, সেই পুরনো সংখ্যান বা তথ্যের উপর। তাহলে তার যে রিজনিংটা সেটা পুরনো তথ্যের উপরও কিন্তু নির্ভর করেছিল। তাহলে এটা এক্সট্রা করে বলা হচ্ছে আমাদেরকে। তাহলে এখানে দেখো অপশন এতে রয়েছে আদারওয়াইজ। আদারওয়াইজ মানে কি? অন্যথায়, মানে যদি না হয়। তাহলে বিশ্বাসযোগ্য যদি না হয়, তাহলে এরপরে যদি অবিশ্বাসযোগ্য কিছু হতো, তাহলে সেক্ষেত্রে আমরা আদারওয়াইজটা বসাতে পারতাম, কিন্তু এখানে তো সেরকম কিছু বোঝাচ্ছে না। এখানে বরং বোঝাচ্ছে যে তার যে এই রিজনিংটা সেটা নির্ভর করে অন্য, মানে পুরনো তথ্যের উপর, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আদারওয়াইজ বসবে না, ঠিক আছে, এটা এক্সাক্ট মিনিং দিতে পারছে না আমাদেরকে এই সেন্টেন্সে, ঠিক আছে। তারপরে দেখো কনভার্সলি, কনভার্সলি মানে হচ্ছে এর বিপরীত ভাব। তাহলে তার যে রিজনিংটা ছিল সাউন্ডেড পারসুয়েসিভ, সেটা শুনতে বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, তাহলে সেটা কি বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, আবার সেটা কি অবিশ্বাস্যও ছিল? না, সেটা বিশ্বাসযোগ্য ছিল, আর সেটা কি, সেটা পুরনো তথ্যের উপর নির্ভর করেছিল। তাহলে এখানে আমাদের অপোজিট টাইপের কোনো কিছু দেখাচ্ছে না, কনভার্সলি বিপরীত ক্ষেত্রে ব্যবহার হয়, উল্টো ভাবে ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে এখানে এটাও হবে না আমাদের কনভার্সলি। তারপর দেখো নেভারথলেস, নেভারথলেস মানে কি? নেভারথলেস মানে হচ্ছে তা সত্ত্বেও বা তবুও। তাহলে এখানে প্রথম অংশটা যেটা বলছে সেন্টেন্সের, যে হার রিজনিং সাউন্ডেড পারসুয়েসিভ, তার যে রিজনিংটা, যুক্তিটা, সেটা কি ছিল? শুনতে বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, তা সত্ত্বেও, হুম তা সত্ত্বেও, বা নেভারথলেস ইট রেইলড অন, এটা নির্ভর করেছিল কোন সে ওল্ড ফিগারসে, পুরনো তথ্যের উপর। তাহলে তা সত্ত্বেও এটা তো একদম মানে আমাদেরকে মানানসই মনে হচ্ছে, এটা মেবি হতে পারে। তাহলে মেবি হতে পারে, এটাকে রেখে দিয়ে আমরা অপশন ডি কে চেক করে নিই। সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি মানে কি? পরবর্তীতে, তারপরে। আগে শুনতে বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, তারপর কি সেটা ওই পুরনো তথ্যের উপর নির্ভর করছিল? না, এরকম তো না, তাহলে এটা তো হবে না। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, নেভারথলেস। ঠিক আছে, এইভাবে আমাদেরকে বুঝে করতে হবে। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে দ্য প্যানেল অপটেড ড্যাশ এক্সটেন্ডিং দ্য ডেডলাইন ডিউ টু স্ট্রিক্ট কমপ্লিয়ান্স রুলস। এই যে এই সেন্টেন্সটাতে আমাদেরকে সঠিক যে প্রিপোজিশন হয়, সেই প্রিপোজিশনটা আমাদেরকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো চলো বসাই। আগে আমরা সেন্টেন্সটার অর্থ বোঝার চেষ্টা করি। যে প্যানেলটা ছিল, প্যানেলটা কি করেছিল? অপটেড করেছিল। কি অপটেড করেছিল? এক্সটেন্ডিং দা ডেডলাইন। ডেডলাইন, ডেডলাইন মানে কি? মানে সময়সীমা, যেটা সময়সীমা ছিল সেটা কি করেছে? এক্সটেন্ড করেছে। ডিউ টু, কেন করেছে? ডিউ টু স্ট্রিক্ট কমপ্লিয়ান্স রুলস, যেটা একদম কঠোর প্রতিপালনের নিয়ম ছিল, সেটার জন্য সেটাকে কি করা হয়েছে, সেটাকে আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে অপটেড এর সাথে দেখো, অপটেড মানে ব্ল্যাঙ্কস এর সামনে আমাদের অপটেড আছে, তাহলে অপটেড, এখানে আমরা এই দুটো অপশনকে বাদ দিতে পারি, অপশন সি আর অপশন ডি। কারণ অপটেড এর সাথে উইথরও ব্যবহার নেই, আর অনেরও ব্যবহার হয় না,
ঠিক আছে, তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে অপারেটরের সাথে উইথও ব্যবহার হয় না, অনও ব্যবহার হয় না। হুম। এবার যদি আমরা ফর বসাই তাহলে কি হবে বলতো, কোনো কিছুর পক্ষে বেছে নেওয়া, ঠিক আছে, পক্ষে সিদ্ধান্ত নেওয়া। তাহলে প্যানেলটা কি সেটার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিল, যেটা একদম স্ট্রিক্ট, যেটা নিয়ম ছিল, সেটার যে সময়সীমা, সেটার সময়সীমা বাড়ানোর পক্ষে ছিল না, পক্ষে থাকা যাওয়ার সুযোগ নেই, কারণ কঠোর নিয়মের প্রতিপালনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা পক্ষে সেটা যেতে পারবো না, প্যানেলও আনা হবে আর পক্ষেও যাওয়া হবে না, এরকম হয় না। হুম। কি হবে, এগেইনস্ট হবে, তার বিপক্ষে যাওয়া হয়েছে। হুম। কোনো কিছু যখন আমরা অপটেড এগেইনস্ট করি তার মানে হয় যে কোনো কিছুর বিরুদ্ধে বা বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া। তাহলে এই প্যানেলটা তার এই যে স্ট্রিক্ট কমপ্লিয়ান্স রুলস রয়েছে, কঠোর প্রতিপালনের যে নিয়ম রয়েছে, সেটার বিপক্ষে গিয়েছিল এই প্যানেলটা। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এগেইনস্ট। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। এভাবেই আমরা ইংলিশ ফিলাস হোক, তারপরে আমাদের যে সিরিজ চলছে ভোকেবের, সিনোনিম অ্যান্টোনিম আকারে যে আমরা ভোকেবগুলো করি, সেগুলো আমরা কন্টিনিউ করব। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর সেভাবে আমরা চলতে থাকবো। দেখো, শুধু আমি যে ডাব্লিউবি কনস্টেবলের জন্য মানে এগুলো কাজে লাগবে আমাদের, এগুলো এরকম নয়, গ্রামার সব জায়গায় কিন্তু একই রকম, তার সাথে সাথে ভোকেবগুলোর অর্থ কিন্তু একই রকম। ঠিক আছে, এখানে আই মানে আমি যদি হয় এই তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষায়, তাহলে বাকি অন্যান্য পরীক্ষাও আই মানে আমিই হবে। তো এটা কোনো ইয়ে নাই, কিন্তু বাউন্ডারিটা কম বেশি হয়, হ্যাঁ, আলাদা আলাদা এসে চলে আসে। ঠিক আছে, যখন আমরা এমটিএস সিজিএল এর কথা বলবো, তখন সেটার ইংলিশ বাউন্ডারিটা কিন্তু একটু বড়, আর যখন আমরা ডাব্লিউপি কনস্টেবলের কথা বলবো তখন সেই বাউন্ডারিটা একটু ছোট। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে বেছে নিতে হয়। তাহলে যারা বিভিন্ন রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাতেও কাজে লাগবে একই রকম। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।